সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের সরাসরি নিয়মিত আয়োজন চলমানে আপনাদেরকে আমি মাসুদ ইমরান মান্য জানাচ্ছি স্বাগত। প্রতিদিনের মতোই আমরা আজও যে বিষয় নিয়ে আলাপ করব তা হলো গুপ্ত সুপ্তের রাজনীতি। কারণ গুপ্ত শব্দটাই এখন সমাজের ভেতরে পক্ষ বিপক্ষ তৈরি করছে, নানা ধরনের অস্থিরতা তৈরি করছে, যেটা আমরা দেখেছি মানে এর আগে ছাগু বা এরকম নানা ধরনের ট্যাগিং পলিটিক্সের ভেতরে, যেগুলো আমরা দেখতাম 2013-র পরে নানা ব্লগ পোস্ট হতে শুরু করে নানা জায়গায়, যেটা এখন সম্মুখ হচ্ছে, যেটা নিয়ে রীতিমতো হাতাহাতি মারামারি হচ্ছে। এবং সেইখানেও আমরা আবার গুপ্ত মারামারি দেখছি, তার মানে হচ্ছে হেলমেট পরে মারামারি। এখন গুপ্ত রাজনীতি বা গুপ্ত সুপ্তের রাজনীতি কেন এই অস্থিরতা তৈরি করছে আমাদের সমাজে এবং বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে, এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করব। আমাদের সাথে এই বিষয়ে আলাপ করার জন্য আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক, এবং আরও একজন আছেন, তিনি হলেন ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের দুজনকে স্বাগত। আমাদের এই প্রোগ্রামটি আপনারা সরাসরি দেখতে পাবেন ইউটিউবে @নেক্সাস টেলিভিশন লাইভ এবং ফেসবুকে সরাসরি নেক্সাস টিভি ডিজিটাল বিডিতে। তাহলে আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। প্রথমেই আমরা যেতে চাই মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে। এই গুপ্ত বিষয়ক এবং সুপ্ত বিষয়ক রাজনীতিটি কি চলছে? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। ব্যারিস্টার হিসেবে তাকে স্বাগতম। দেখুন, আপনি যে বিষয়টির অবতারণা করলেন, সেই বিষয়টি হচ্ছে আমাদের রাজনীতির প্রাচীনকাল থেকেই একটি শব্দ ছিল গুপ্তচর বৃত্তি। আর আমি ওখান থেকে একেবারে সুইচ করে যদি একবার কাছাকাছি চলে আসি, তো গুপ্তচর বৃত্তিকে কখনোই ভালো চোখে কেউ দেখেন নাই। তো এরপরে দেখবেন গুপ্ত রাজনীতি না, তারা গোপন রাজনীতি করতেন। তার মধ্যে একজনের নাম আমি বলছি, যে বিখ্যাত লোক হচ্ছে হক, আব্দুল হক, তুহা, মোহাম্মদ তুহা ভাষা আন্দোলনের অন্যতম নেতা, তিনি গুপ্ত রাজনীতি করতেন। আলাউদ্দিন, আব্দুল হক, টিপু বিশ্বাস, সবাই মতাদর্শিক রাজনীতি করতেন। ষড়যন্ত্র দস্তিদার একজন রাইটার, গবেষক, এবং তিনিও গুপ্ত রাজনীতি করতেন। এবং এখানে পাকিস্তান আমলে দেখবেন যে গোপন রাজনীতি করতে গিয়ে হিন্দুরা মুসলমান নাম নিচ্ছেন, মুসলমানরা হিন্দু নাম নিচ্ছেন, ভিন্ন নাম। মুক্তিযুদ্ধের সময় হয়েছে। তো এই যে নামগুলি যে নিলেন, নিয়ে এটাকে গোপন রাজনীতি। এবং শেখ মুজিবুর রহমানের সময় 1972 সালে জাসদ হওয়ার পরপর যে রাজনীতির উত্থানটা ঘটে, এবং সেখানে এসে যখন বিশেষ জরুরি অবস্থার অধীনে রাজনৈতিক দলগুলির কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়, দল নিষিদ্ধ না, দলগুলির কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়, তখন গোপন রাজনীতি আরও ব্যাপকভাবে ব্যাপৃত হয়ে পড়ে। তো এই যে ব্যাপ্তি গোপন রাজনীতির, এই গোপন রাজনীতির মতাদর্শগত কিন্তু এরা কেউই গোপন ছিলেন না। মতাদর্শটাও স্পষ্ট ছিল, ইমান স্পষ্ট ছিল, কার্যক্রম স্পষ্ট ছিল। বাট যেহেতু সরকার প্রকাশ্যে রাজনীতি করতে দিচ্ছে না, রাজনীতিটা গোপনই করতেন, সংগঠনটা গোপনই করতেন, সাংগঠনিক বিকাশ, আদর্শিক বিকাশটা গোপনে চালাতেন। এটা সরকারের কারণে। এবং আপনি দেখবেন যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় ঐক্যের প্রশ্নে প্রথমেই বলেন যে তিনি এই জাতীয় ঐক্যের প্রশ্নে প্রথম বাধাটার নাম হচ্ছে গোপন রাজনীতি। এবং তিনি মোহাম্মদ তুহাকে এমপি বানিয়ে আনেন। তারপর আপনি জাসদের প্রায় 12 জন এমপি হন 79 সালের যে সংসদে। এমনকি যারা মুসলিম, তাদেরকে প্রকাশ্যে নিয়ে আসেন, যে বাবা তুমি পেছনে বলবা কেন, গোপনে বলবা কেন, আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি সামনে বলো। কিন্তু তারা কি মানে নিজেদের আদর্শ লুকিয়ে বা ধরেন অন্য কোনো পার্টির অধীনে গিয়ে নিজেকে হাইড করতেন কিনা? হাইড করার পদ্ধতিটা কি ছিল? হাইড করার পদ্ধতিটা বেসিক্যালি তারা দিনের বেলা, আমি এই ধরুন যে আমাদের ভাষা মতিন, আব্দুল মতিন, ভাষা আন্দোলনের সময় যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির কনভেনার ছিলেন, এবং যাকে বলা হয় যে
তিনি জিন্নার সামনে প্রথম বলেছিলেন নো, যে রাষ্ট্রভাষা উর্দু হবে। এটার বিরুদ্ধে প্রথম যিনি বলেন যে নো শব্দটা, এটা আব্দুল মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো তারা সারা জীবনই রাজনীতিটা প্রকাশ্যে খুব একটা করেন নাই। ৭ দলের সময় ৮৩ সালে ৭ দলের সময় ম্যাডাম খালেদা জিয়ার সময় এই যে টিপু বিশ্বাস মাঝে মাঝে বক্তৃতা করেছেন, আব্দুল মতিন মাঝে মাঝে বক্তৃতা করেছেন, তুহা সাহেবকে আমি ওইভাবে পাই নাই। তো আমি একটু বলছি, কিন্তু ওপেন আছে, রাজনীতি ওপেন আছে, মানে দল নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ না। ওই সময়ে কেউ গোপন রাজনীতি করতে আমি দেখিনি, মানে গুপ্ত রাজনীতি। এই গোপন রাজনীতিটার নাম হচ্ছে গুপ্ত রাজনীতি এখন বলা এখন হচ্ছে। টেনশন কেন হচ্ছে তাহলে? আমি আপনাকে দেখুন আরেকটা আসল, যে এই যে গুপ্ত রাজনীতির সবচেয়ে ভয়াবহ দিকটা হচ্ছে যে আমার পাশে কে আছে, আমার বন্ধু, তিনি মুসলিম লীগ করছেন না জামাত করছেন না কি বাকশাল করছেন না ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি করছেন, আমি জানছি না। এইটার নাম হচ্ছে গুপ্ত রাজনীতি। আর গোপন রাজনীতি হচ্ছে তিনি চলাফেরাটা গোপন রাখছেন, পুলিশ যাতে, কর্তৃপক্ষ যাতে তাকে ধরতে না পারে, গোপন চলাফেরা করছেন, ভিন্ন রুট, প্রকাশ্য রুট না ইউজ করে, ধরুন ভিন্ন রুট ইউজ করছেন। যেমন ধরুন আমি আপনাকে বলি হাওড় অঞ্চল, দুটো হাওড় অঞ্চলের নাম বলি, ইটনা মিঠামন অষ্টগ্রাম, এইখানে একটা পুরোটা হাওড় অঞ্চল, এরা কিশোরগঞ্জ হয়ে ঢাকা আসতেন। তো এরা যারা গোপন রাজনীতি করতেন, এরা ওই অঞ্চলের যারা, এরা আজমেরিগঞ্জ হয়ে, বানিয়াচং হয়ে, হবিগঞ্জ হয়ে ঢাকা আসতেন, মানে সরাসরি কিশোরগঞ্জের রাস্তা ব্যবহার করতে, যাতে কি পুলিশ না, ওটার নাম হচ্ছে গোপন রাজনীতি। আর আপনি আমি পাশাপাশি বসে আছি, কিন্তু আমি বলছি না কোন রাজনীতিটা করছি, আপনি বুঝতে পারছেন না আমি কোন রাজনীতিটা করছি। আমি ইসলামের প্রাক ইসলামিক যুগে প্রথম দিকে আপনি দেখবেন যে শাফি মাযহাবে বারবার হাত তুলতে বলা হয়। ঘটনাটা হানাফি মাযহাবেরা বলেছেন এইভাবে যে প্রাক ইসলামিক যুগে যারা এই পরিস্থিতির কারণে মুসলমান হয়েছিলেন, এরা সবাই বগলে মূর্তি রাখতেন, রেখে নামাজ পড়তেন পেছনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা টের পেলেন, তখন তিনি বললেন যে প্রত্যেকবার আল্লাহু আকবার যতবার বলতে হবে, প্রত্যেক রাকাতে হাত তুলতে হবে, যাতে মূর্তি পড়ে যায়। হানাফি মাযহাব পরে এটা বাতিল করে দেন, যে এটা আর মুসলমানের মধ্যে এখন কোনো আর মুনাফিক নাই, নামাজ পড়তেছে অথচ সে পৌত্তলিকতাকে ধারণ করে, বগলে মূর্তি আছে, এটা আর বারবার হাত উঠানোর দরকার নেই, এটা হানাফি মাযহাব। তো আমার কথাটা হচ্ছে যে এইটা হচ্ছে গুপ্ত রাজনীতি, গুপ্ত ধর্ম, মানে মুসলমান হয়েও সে পৌত্তলিকতায় বিশ্বাস করে, এই পৌত্তলিকতাকে সে ধারণ করে, মানে বগলের নিচে একটা ছোট মূর্তি রেখে দেয়। এইটা হচ্ছে গুপ্ত রাজনীতির সাথে যায়। তো এই জন্য আমি বলছি গোপন রাজনীতি কিছুটা গ্রহণযোগ্য হলেও, মানে গণতান্ত্রিক পলিটিক্সে গোপন রাজনীতিও গ্রহণযোগ্য না, কারণ প্রয়োজন নাই। আপনার অধিকার নিশ্চিত করে আমার কনস্টিটিউশনের 37, 38 and 39 আপনাকে, আর্টিকেল 39 আপনাকে আপনার রাজনীতির অধিকার নিশ্চিত করছে। তো সেই ক্ষেত্রে আপনার গোপন রাজনীতির দরকার নাই। আর আপনি যদি এখন গোপন রাজনীতি করেন, তাহলে এটা হবে গণতান্ত্রিক এসেন্সের বিরুদ্ধে, গণতান্ত্রিক ডিসেন্সের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক সৌন্দর্য সব কিছুর বিরুদ্ধে। আমি মনে করি যে সবার রাজনীতিটা করুন ঠিক মতো, এবং এই গোপন রাজনীতি, গুপ্ত রাজনীতির যে আমার পাশে বসে বললেন একটা, করলেন আরেকটা, আর কয়েকদিন পরে বলবেন যে আপনি কৌশলগত কারণে আমি বগলে মূর্তি রেখেছিলাম, এখন তো আমি পৌত্তলিকতার বেশ ধারণ করব। মানে মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি বলতে চাচ্ছেন, আপনার কথা পরিষ্কার, এবং বলতে যাচ্ছেন যে এক ধরনের, মানে ইসলামের কথা বলবে কিন্তু ইসলামের পক্ষে কাজ করবেন না, এটা বহুগুলো আর কি আমি বললাম, ইসলামের একটা অংশ বললাম। যাই হোক, সেটা আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা পেলাম। আমরা এখন যাব ব্যারিস্টার আল মামুন রাসেলের কাছে। রাসেল, মানে এখন যে এই গুপ্ত নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে, হ্যাঁ, এবং যে উত্তেজনাও দেখা দিচ্ছে, এবং মোশাররফ আহমেদ ঠাকুর তার একটা ব্যাখ্যাও দিলেন তার মতো করে, তো আপনার কাছে কি মনে হয়? দেখেন, অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর প্রয়াসে যুক্ত করার জন্য, সাথে আমার সহ প্যানেলিস্ট মোশাররফ ভাই সহ যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।
প্রথম কথা হচ্ছে এই যে প্রত্যেকটা চ্যানেলে আমরা যেখানে যাচ্ছি সেখানে শুধু গুপ্ত নিয়ে সুপ্ত নিয়ে শুধু আলোচনা হচ্ছে। বাংলাদেশের এখন বর্তমান সবচেয়ে বড় সমস্যা কি গুপ্ত সুপ্ত না, কিন্তু অলরেডি মারামারি হয়েছে, বড় না, মারামারি হয়েছে। মানে ব্যাপারটা এখানে কেন হচ্ছে এটা মারামারিটা, তার মূল কারণ হচ্ছে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে, যখন একটা দলীয় প্রধানের মুখ থেকে যখন এই শব্দগুলো চয়ন হয়, তখন নিম্নস্তরে যারা আছে তারা উৎসাহ উদ্দীপনা পায়। আমরা তো ভিশনারি নেতা চাই। আমরা মনে করি আমাদের প্রধানমন্ত্রী তিনি 17-18 বছর লন্ডনে ছিলেন, ভিশনারি চিন্তা, তার মধ্যে ব্রিটিশদের যে ভিশনারি চিন্তা, যে ভিন্নতা, এই ভিন্নতাটা আমাদের দেশে অ্যাপ্লাই করবেন। কিন্তু উনি এসে প্রথম সমাবেশে যেদিন প্রথম মুখ খুললেন সেদিনে উনি বলেছেন যে এই গুপ্ত গুপ্ত যারা এখানে আছো গুপ্ত, তোমরা স্লোগান দিলে আমরা বলবো তুমি গুপ্ত। এই যে গুপ্ত ট্যাগিং শুরু হয়েছে, আপনি দেখেন এই যে ট্যাগিংটা এখন হঠাৎ করে কেন বাড়লো? হঠাৎ করে বাড়ার কারণ হচ্ছে আমাদের দেশে 2 মাসের ব্যবধানে আমরা সরকারের যে ব্যর্থতাগুলো দেখেছি, আমরা দেখেছি 20,000 কোটি টাকা ছাপানো হয়েছে নতুন টাকা, আমরা দেখেছি 44,000 কোটি টাকা লোন নেওয়া হয়েছে মাত্র 2 মাসের ব্যবধানে। আপনি এই যে ব্যর্থতাগুলো, তারপর তেল গ্যাস, যে বিদ্যুৎ, এই যে মানে ভয়ঙ্কর অবস্থা, যে জুলাই সনদের সাথে যে গণভোটের অধ্যাদেশ বাতিল করা, এই যে সব কিছু নিয়ে পুরো বাংলাদেশ এর মানুষ যখন ঐক্যবদ্ধ, তখনই এই জায়গা থেকে আমরা এর আগে 17-18 বছর দেখেছি শেখ হাসিনা যখন কোনো কিছু ব্যর্থতা মনে করছেন। ব্যর্থতা অবশ্যই। আপনি যখন মাত্র ক্ষমতা আসছেন 1.5-2 মাস হয়নি, আপনি নতুন টাকা ছাপালেন 20,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা। আপনি বললেন তেলের প্রচুর মজুদ আছে, সর্বকালের সেরা মজুদ আছে। এরপরে আপনি বললেন আপনার 60টা সফলতার মধ্যে একটা সফলতা হচ্ছে আপনি দাম বাড়ান নেই, কিন্তু আপনি পরবর্তী দাম বাড়িয়েছেন। কেন বাড়িয়েছেন? IMF আপনাকে লোন দিচ্ছে না। কারণ বিশ্ববাজারের সাথে বিশ্ববাজার যখন দাম বাড়ায়, নিয়ম অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা দেশ দাম বাড়াবে, আর বিশ্ববাজারে যখন দাম কমায় প্রত্যেকটা দেশ কমাবে। কিন্তু যখন বিশ্ববাজারে দাম বাড়ালো আমরা দাম বাড়ালাম না, যখন বিশ্ববাজারে দাম কমালো আমরা বাড়ালাম। এর কারণে আমরা IMF থেকে আমরা কি পাচ্ছি না? লোন পাচ্ছি না। তখন আপনি বাধ্য হয়ে আমাদের যে বঙ্গুর ব্যাংকগুলো আছে, ব্যাংকগুলো থেকে আপনি 40,000 কোটি টাকা নিয়ে নিলেন। এই যে ভয়ঙ্কর অবস্থা, এগুলো থেকে মানে সরকারের মানে জনগণকে মুখটা ফেরানোর জন্য আপনি প্রত্যেকটা ক্যাম্পাসে শুরু করে দিলেন গুপ্ত 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 ছাত্রদের মধ্যে। আপনি দেখেন বেশিরভাগ টকশো এখন ছাত্রদেরকে নিয়ে হয়। কারণ কি? কারণ এখন আর ওই জুলাই সনদ নিয়ে কথা হয় না, এখন আর গণ অধ্যাদেশ নিয়ে কথা হয় না, এখন আর হাম নিয়ে কথা হয় না, এতগুলো শিশু মারা গিয়েছে কথা হয় না। কারণ কথা বলতে হবে সুপ্ত আর গুপ্ত নিয়ে। ভাই, আমেরিকাতে একটা কথা বলে, আপনি যদি কোনো কুকুরকে মারতে হয় প্রথমে তাকে একটা খারাপ নাম দিতে হবে। এই যে নামের শব্দের রাজনীতি খুব ভয়ঙ্কর একটা জিনিস। 17-18 বছর শব্দের রাজনীতি খেলা হয়েছে। আপনি যদি কাউকে হত্যাযোগ্য করার প্রয়োজন হতো তখন আপনি শব্দের ট্যাগিং দিতেন, এই জামাত শিবির, আপনি তাকে জঙ্গি ট্যাগিং দিতেন। কারণ এই জঙ্গি ট্যাগিং দিলে, শিবির ট্যাগিং দিলে আপনি তাকে হত্যাযোগ্য করতে পারতেন। আপনি হিন্দু, সেকে আপনি তাকে হত্যা করছেন, সে বলতে আমি হিন্দু, কত হিন্দু শিবির। আমরা আপনাকে দেখেছি হত্যা করা হয়েছে শিবিরে ট্যাগিং দিয়ে। তার মানে এই যে শব্দ ট্যাগিং দিয়ে হত্যা করা বৈধ ছিল, এখন নতুন করে আবার গুপ্ত। আপনি বিরোধী দল, আমার মোশাররফকে আমার ভালো লাগে নাই, আমি ওনাকে বলে দিলাম আপনি তো গুপ্ত জামাত, গুপ্ত শিবির, ওনাকে হত্যাযোগ্য করা আমার জন্য বৈধ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি তো বলেছেন গুপ্ত শিবিরকে হত্যা করা হবে। তার মানে এই যে শব্দের ন্যারেটিভ আপনি নিয়ে আসলেন, এই যে শব্দের রাজনীতি আপনি নিয়ে আসলেন, এই শব্দের রাজনীতি করে আপনি কি করবেন? 17-18 বছর সবাই তো এই যে ছাত্রদল বলেছে, ওইটাই বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবিরের এই ছাত্রদলের সভাপতি বলেছে গুপ্ত শিবিরকে হত্যা করা হবে, গুপ্ত শিবিরকে হত্যা করা হবে। তার মানে এগুলো কি? এটার মূল কারণ হচ্ছে দেখেন এই যে শব্দের রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি শব্দের রাজনীতি থেকে বেরিয়ে না আসি তাহলে আবার এই যে একটা সময় আপনি দেখেছেন রাজাকার বলতে 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 এমন অবস্থা করেছে, আপনি যাকে তাকে মুক্তিযুদ্ধকে রাজাকার বানিয়ে দিচ্ছেন। ওই সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কথা বলতে আওয়ামী লীগ হচ্ছে এমন একটা মেশিন, ঢুকে হচ্ছে মুক্তিযুদ্ধ যদি বের হতে চায় তাহলে সে রাজাকার হয়ে বের হবে, রাজাকার যদি ঢুকে মুক্তিযুদ্ধ হয়ে বের হয়। তার মানে আপনি যে কাউকে ট্যাগিং দিতে রাজাকার, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি তরুণ প্রজন্ম রাজাকারকে বলেছে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, অসহ্য হয়ে গেছে। আমার মনে হয় সামনে তরুণ প্রজন্ম বলবে আমি গুপ্ত, আমি গুপ্ত। কারণ এই গুপ্ত তো বড় সমস্যা নয়। আপনি যদি বলেন শিবির গুপ্ত ছিল, আপনি যদি বলেন শিবির গুপ্ত ছিল, শিবিরের এই যে মার্চ ফর ডেমোক্রেসি বেগম জিয়া 2014 সালে ঘোষণা দিয়েছিলেন, প্রথম শহীদ হয়েছেন শহীদ মনসুর, ছাত্র শিবিরের। ছাত্রদল তো কেউ শহীদ হয়নি। ইসলামী এই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি নোমানিকে হত্যা করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2014 সালে এই শিবিরের 2 জনকে হত্যা করা হয়েছে। এরপর আপনি বলেন গুপ্ত। আপনি এখন কত হচ্ছে, আপনি তো 1-2 জনকে হয়তো পেয়েছেন যারা পোস্টে ছিল অথবা ব্যানারে ছিল। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ছাত্রদলের যে কমিটিটা দেখেন, 33 জন পাওয়া গেছে যারা বিভিন্ন ছাত্রলীগের পোস্টে ছিল।
আপনি মনে করেন 33 জন পাওয়া গেছে মানে ছাত্র দলের সবাই গুপ্ত ছিল? নো, আমি এটা বলবো না, আমি এটা বলবো না। এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্র দলের যে কেন্দ্রীয় কমিটি, এই কেন্দ্রীয় কমিটিগুলোর এখন যারা কমিটির সদস্য আছে তারা সবাই 7, 8, 9, 10 সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়। তখন মোবাইল অ্যাভেলেবেল ছিল না। যদি মোবাইল অ্যাভেলেবেল থাকতো তাহলে প্রথম বর্ষে তাদের প্রত্যেকের ছবি ছাত্রলীগের মিছিলে পাওয়া যেত। কারণ প্রত্যেকটা হল, পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে প্রত্যেকটা হল, আপনি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি জানেন প্রত্যেকটা হল হচ্ছে সরকারি দলের উদ্দেশিত। কোনো ছাত্র যদি উঠতে হয় ওই সরকারি দলের ছত্রছায়ায় উঠতে হতো। বাধ্য হয়ে আপনি রুম পাওয়ার জন্য বাধ্য হয়ে আপনাকে মধুতে যেতে হতো, মিছিলের সাথে হাঁটতে। আপনার যদিও মনসম্মতি নেই, তারপরে বাধ্য হয়ে, কারণ আপনি মিডিল ক্লাস থেকে আসছেন, আপনার পক্ষে হলে থাকা সম্ভব না। প্রত্যেকের পাওয়া যেত, কিন্তু যাদেরকে পাওয়া গেছে 33 জন তারা সবাই 16, 17, 18 সেশন, এই জন্য তাদের ছবি পাওয়া গেছে। আর বাকিদেরকে পাওয়া যায় না কেন? আমি ওই দিন একটা ছাত্রের এক নেতা 7-8 সেশনের, আমি জিডিপিতে ওনাকে প্রশ্ন করেছি, উনি বলেছে আমি 3 বছর হলে ছিলাম। আমি বললাম আপনি 3 বছর হলে ছিলেন, পরে কিভাবে বের হলেন? বলে ধরা খেয়ে বের হয়েছে। তার মানে কি ধরা খেয়ে বের হয়েছে মানে কি? আমি এর আগে আমি পরিচয় দিই না আমি ছাত্রদল করি, কিন্তু যখনই জানতে পেরেছে ছাত্রদল তখন আমাকে মেরে বের করেছে। তার মানে কি প্রত্যেকে? সুতরাং আপনি যদি এই ট্যাগিং রাজনীতি শুরু করে দেন, ভিকটিম তো সবাই, ছাত্রদল হয়েছে, ছাত্র শিবিরও ট্যাগিং। ব্যারিস্টার আল মামুন রাসেল, খুবই পরিষ্কার আপনার কথা। আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পর আমরা আবার ফিরে আসব এবং সেই ফিরে আসায় আমরা এই ট্যাগিং পলিটিক্স নিয়ে আরো বিস্তৃত আলোচনায় যাব। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল, মানে আমাদের ব্যারিস্টার আল মামুন রাসেল যেই কথাটা বলতে চেয়েছেন যদি আমরা বুঝে থাকি তা হচ্ছে ট্যাগিং পলিটিক্স। যেই ট্যাগিং পলিটিক্সকে আমরা দেখেছি গত সরকারের সময় সিপি গ্যাং বলে একটা গ্রুপ ছিল, মানে যারা ছাগু এবং নানা ধরনের শব্দ ব্যবহার করতো ট্যাগিংয়ের জন্য। আসলে কি এই একই ট্যাগিং পলিটিক্সের মধ্যে থেকে আমরা দেখব মোশাররফ আহমেদ ঠাকুর এই গুপ্তের বিষয়টা? দেখুন, এখানে একটা কথা আছে, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার লাগে। ও বাবা, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার বাজে। বাহ। তো আমি গুপ্ত বলছি, অন্যদের সমস্যাকে আপনাকে তো উদ্দেশ্য, আপনাকে নাম করে তো বলি নাই উমুক উমুক গুপ্ত, উমুক গুপ্ত বলি নাই তো। তো আপনি গুপ্ত শুনলেই জ্বলছেন কেন? আপনার বাচ্চে কেন? আপনার গায়ে লাগছে কেন? ইটস এ কোয়েশ্চেন। আসুন, আমার ভাই রাসেল দারুণ একটা সব বলেছে যে এই যে খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসিতে অমুক। আপনি নিশ্চয়ই মনে আছে, খুব বেশি দিন দূরের কথা নয়, 23 সালের 28শে অক্টোবর বিএনপির যে প্রায় 10 লাখেরও বেশি মানুষের সমাবেশ হলো, এই দিন জামাত ইসলামের কোনো কর্মসূচি ছিল না। জামাতে ইসলামী হঠাৎ করে দেখা গেল যে মতিঝিল আইডিয়াল স্কুলের পাশ থেকে শাপলা চত্বর পর্যন্ত তারা গেল, কয়েক লাখ লোক গেল, পুলিশের সাথে সমঝোতা করে, ফুল বিনিময় করে, কুলাকুলি করে, চুমাচুমি করে, আদর সুহাগ করে তারা চলে গেল। তারা 12টায় যাওয়ার পরপরই বিএনপির উপর হামলাটা শুরু হলো। তারা যদি বলতো যে বিএনপি যতক্ষণ আছে আমরা ততক্ষণ স্টে করি, তাইলে সরকারের শক্তিটা 2 জায়গায় থাকতে বাধ্য হতো। এবং তারা সরকারকে সহযোগিতা করলো। ওই দিন তারা চলে গিয়ে তারা উড্র করে, তাদের সমাবেশটা উড্র করে চলে গেল। চলে যাওয়ার জামাত ইসলামের কথা বলছে, জামাত ইসলামের কথা বলছে। তো আমরা এখন পর্যন্ত কি এই দোষটা দিয়েছি তাদের গায়ে? এই ব্লেমটা তো 28শে অক্টোবরের পরপরই দিতে পারতাম, যে এটা তারেক রহমান ওই সময়, আমি যতটুকু জানি যে আমাদের নেতৃবৃন্দকে বলছেন যে জামাতকে বলেন যে তারা আলাদা সমাবেশ না ডাকতে ওই দিন। বিএনপি আলোচনা করেছে এটা, আপনারা অন্যদিন সমাবেশ করেন, আমরা হেল্প করব। ওই দিন আমাদের সমাবেশ যেহেতু এটা আগে দেওয়া, সমাবেশের তারিখ দেওয়া, সেখানে হেল্প করেন, করে নাই। তারা বরঞ্চ গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করে, বা আমি যদি বলি অ্যালায়েন্স করে, তারা ওইখান থেকে সমাবেশ করে 12টার মধ্যে যেই উঠে গেলেন, সমাবেশ শেষ করলেন, তারপরে এসে বিএনপির উপর আক্রমণটা শুরু হলো। কিন্তু ভয়াবহ একটা অভিযোগ দিচ্ছেন। না, আমি ভয়াবহ না, আমি কোনো ভয়াবহ, আমার মধ্যে কি এইরকম ভয়াবহ অভিযোগ হইলে তো উত্তেজনা থাকবে। আমি মানে আপনি বলছেন আমি কি উত্তেজিত মনে জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে রাজনীতি, এক্স্যাক্টলি গভর্নমেন্টের সাথে, পুলিশের সাথে একেবারেই
মানে মার্চ ফর ডেমোক্রেসি, একবার না মার্চ ফর ডেমোক্রেসি না, ওই দিন সমাবেশ ছিল, সমাবেশ ছিল 28 অক্টোবর, 28 অক্টোবর, 28 অক্টোবর মানে নির্বাচন 23 সালে, হ্যাঁ নির্বাচন সেই দিন আমরা কি এই পর্যন্ত নির্বাচনের আগে পরে খুব বড়ভাবে যে এই আলোচনাটা আসছে, কিন্তু ওইভাবে কি উত্তেজিত হয়ে একেবারে যে জামাত সরকারকে সহযোগিতা করেছে 28 অক্টোবর বিএনপির উপর আক্রমণের কাতারে, এটা করি নাই আমরা এইভাবে। তো সেইটা বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ যাওয়ার পর আমরা তো সবাই চাইছি আওয়ামী লীগ যাক, আওয়ামী লীগ তুমি যাও। যেমন ধরুন বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেটা আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একবার যথার্থ বলেছেন। তাকে যখন জিজ্ঞেস করছে আপনাদের এই পুলিশ বলছে এই সব লোক আপনাদের জামাতের এই লোকগুলি, এবং পুলিশকে বলতে শুনবেন যে এইগুলি জামাত শিবিরের লোক, সব এগুলো কোনো ছাত্র না, আমাদের দিলে আমরা 10 মিনিটে এগুলো ক্লিয়ার করতে পারি। তো ফখরুল ইসলাম আলমগীর তো যথার্থই তিনি কৌশল অবলম্বন করবেন, নীতি এবং কৌশল। নীতিটা হচ্ছে শেখ হাসিনা তুমি যাও, আর কৌশলটা হচ্ছে যে এই মুহূর্তে যেন ম্যাসাকার না হয়। তো উনি যদি বলতেন যে ইয়াস এই মিছিলে সব লোক আমাদের, ছাত্রদের পেছনে যা সব লোক আমাদের, তাহলে কি হতো? ম্যাসাকার হয়ে যেত। তো তিনি বলছেন যে আমরা ছাত্রদেরকে নৈতিক সমর্থন দিয়েছি, এই আন্দোলনের প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে, ছাত্রদের আন্দোলন ন্যায্য, তবে আমরা আন্দোলনটা করছি না ছাত্রদের সাথে। তো এটাকে কৌশলী যে বক্তব্যটা বললেন, এবং যে ক্ষেত্রে সারা দেশের মানুষের সবার অংশগ্রহণটা উন্মুক্ত হলো, সারা দেশের মানুষের অংশগ্রহণটাকে আরো সহজতর হয়ে গেল এইটা, এবং গভর্নমেন্ট ট্যাগিং করতে পারলো না, এটাকে আপনি নেগেটিভলি ডিফাইন করছেন না, নেগেটিভলি সংজ্ঞায়িত করছেন। তা আমি তো এই 23 অক্টোবর সমাবেশকে আমি হয়তো নেগেটিভভাবে সংজ্ঞায়িত করতে পারি, আমি তো করি না। তো এই জন্য আমি আপনি আসুন শেষের কথা বলি, মানে 23 অক্টোবরের যে 2023-এর যে মানে সমাবেশ এবং সেই দিনের যে রাজনীতি, সেখানেও তাহলে আপনি বলতে চান এক ধরনের গুপ্ত যোগাযোগ ছিল? হ্যাঁ, গুপ্ত যোগাযোগ ক্ষমতাসীনদের সাথে। আমি আপনাকে আরেকটা কথা বলি, আপনার নিশ্চয়ই মনে আছে 90 সালে যেদিন 3 জোটের রূপরেখা প্রণয়ন হয়ে গেছে, সেই দিনই নিশ্চিত হয়ে যাওয়া গেছে যে এরশাদকে চলে যেতে হবে। কারণ আপনি দেখুন যে মধুমিতা সিনেমা হলের সামনে শাহ মুয়াজ্জেম, ওই সময় উপপ্রধানমন্ত্রী, তিনি বলছিলেন পদত্যাগ কোথায় করব, পদত্যাগ কি 0 পয়েন্টে উড়িয়ে দিব পদত্যাগপত্র। 3 জোটের রূপরেখা দিয়ে যখন বলছে, ঠিক আছে না আমি আপনার 3 জোটের রূপরেখা দিয়ে যখন বলছে এরশাদের ভাইস প্রেসিডেন্ট, রানিং মেট ভাইস প্রেসিডেন্ট রিজাইন করবেন, একজন ভাইস প্রেসিডেন্ট দেবেন প্রধান বিচারপতিকে, প্রধান বিচারপতির কাছে তিনি এরশাদ রিজাইন করবেন, দেন এরশাদ চলে যেতে পারেন সংবিধান রক্ষা করে, তখন নিশ্চিত হয়ে গেছে এরশাদ চলে যেতে হবে। 27 দফা ডিসেম্বর মাসের 22 সালের ডিসেম্বরে, এবং 23 সালের 13ই জুন যখন 31 দফা প্রায় 52টি বা 62টি দল, সকল রাজনৈতিক দল অ্যাপ্রুভ করেছে যে হাসিনা কিভাবে যাবেন এবং কিভাবে আমরা রাষ্ট্র সংস্কার করব, এইটা যেদিন নিশ্চিত হয়েছে, এইটাই ওইখানে ওই সময় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের ভাগ্য, রাজনীতির ভাগ্য, যে হাসিনাকে চলে যেতে হবে। আমি একটা বলছি এরকম, আপনাকে আরো অনেকগুলি আমি উদাহরণ দিতে পারি। তো এই জন্য আপনাকে দেখুন এই জায়গাগুলো পরিষ্কার। একটা ছোট কথা বলি, দেখুন যে আমাদের এই যে জুলাই বললেন, যে জুলাই আজকে সরকারের 71তম দিন, 71তম দিন। এই 71তম দিনে আমি মনে করতে চাই যে আগস্ট 2024 সালের আগস্ট মাসে যারা বলেছিলেন ভাই দেখুন আমাদের পকেটে মানি ব্যাগও নাই, পকেটে 300 টাকাও নাই, এরা 3 মাসের মাথায় বলেছেন আমার দাদা জমিদারি এই পরিমাণ আছে যে ওটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলতে পারবো। তো সেই ছেলে জমিদারের নাতি হলে ছিলেন কেন? একটা দরিদ্র ঘরের ছেলে হলে থাকতে পারে, রূপ অন্য রূপ ধারণ করে, গুপ্ত রূপ ধারণ করে থাকতে পারে, তাকে না আমি মাফ করলাম, জমিদারের নাতিকে আমি মাফ করলাম। কিন্তু আমি আপনাকে বলি, যিনি দেবিদ্বার থেকে এমপি হন, ইলেকশন করার টাকা আছে, যিনি বলেন সকালে যে গাড়ি ছড়ি আমি বিকালে এই গাড়ি ছড়ি না, এখন পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন যে আমাদের গাড়ি দেন, তিনি হলে ছিলেন কেন?
ঠিক তো আছে, আপনার আমি কথা আপনাকে মনে বলছি যে পরিষ্কার, যে মানে এই যে এই প্রশ্নে যারা বলছেন আজকে গুপ্ত রাজনীতির পক্ষে সাফাই গেয়ে বলছেন হলে থাকাটা তাদের জন্য জায়েজ ছিল, তারা দরিদ্র ঘরের সন্তান ছিলেন, বাস্তব চাল চলনে বলনে কোনোভাবেই বলে না তার দরিদ্র ঘরের সন্তান ছিলেন। ঠিক আছে, এটা পরিষ্কার। আমরা এখন একটু ব্যারিস্টার আল মামুন রাসেলের কাছে যাব, কিন্তু তার আগে মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে আরেকটা কথা বলি যেটা আল মামুন রাসেল তুলেছিলেন, সেটা হচ্ছে ধরেন যে আপনি ট্যাগিং পলিটিক্সের ভিতর থেকে কাউকে মানে মেরে ফেলা, খুন করা, এইগুলোকে জায়েজ মনে করেন কিনা, এবং উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা উদাহরণ প্রশ্নই আসে না। মানে যেটা আমি আপনাকে বলি গুপ্ত রাজনীতি, আমি এখনো বলবো আমি রাজনীতি দিয়ে মোকাবেলা করব। আমি রাজনীতির বক্তব্য দিয়ে ন্যারেটিভকে দিয়ে আমি বক্তব্য করার পক্ষে। আমি কারো এই যে গায়ের পশম, গায়ে আঘাত করার দূরের কথা, আমি তার গায়ের পশম পর্যন্ত স্পর্শ করার পক্ষে নই। আমি এটাকে একেবারে আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং গণতন্ত্রের যে মূল কথাটা হচ্ছে, আপনি গণতন্ত্রের মূল কথাটা হচ্ছে রাজনীতি দিয়ে রাজনীতির মোকাবেলা করবেন, এবং প্রয়োজনে জমিদারের নাতিরা যারা 3 মাস আগে ছিলেন সবচেয়ে ভাঙ্গা ঘরের মালিক, আর 3 মাস পরে হয়ে যান সবচেয়ে বড় বাড়ির মালিক, এইটাকে গুপ্ত প্রক্রিয়া মনে করেন? এটা তো গুপ্ত প্রক্রিয়ার মাধ্যমে সবচেয়ে ভাঙ্গা বাড়ির থেকে বড় বাড়ির মালিক হয়েছেন। সেই গুপ্ত প্রক্রিয়ার মাধ্যমে গুপ্ত চাঁদাবাজির মাধ্যমে তারা 3 মাসের মধ্যে যে দরিদ্র ঘরের সন্তান থেকে জমিদারের নাতিতে পরিণত হয়েছে। ওকে, মানে ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনি যদি কিছু আলোকপাত করতে চান, বিশেষ করে উনি কয়েকটা ব্যাপার বলেছেন, এবং এই যে গাড়ি পাল্টানোর যে ব্যাপারগুলো, এগুলো তো গুপ্ত বিষয়, যে নতুন নতুন গাড়ি চলে আসে, হঠাৎ করে শিক্ষার্থী থেকে আপনি নেতা হয়ে গেলেন। তো তখনও বলেছেন ভাই ব্রাদাররা গাড়ি দিয়েছে, অনেক দামি দামি গাড়িতে চড়তে দেখেছি আমরা, তো এখন আবার গাড়ি চাওয়া, এই যে সব ব্যাপারগুলো উল্লেখ করলেন, এবং তার সাথে অন্য যেগুলো কথাগুলো বললেন 23 অক্টোবরের যে সেই বিখ্যাত, এগুলো নিয়ে আপনার কি কোনো মতামত? দেখেন, প্রথম কথা হচ্ছে এই মোশাররফ ভাই বলল যে গুপ্ত বললে শিবির জ্বলে কেন। দেখেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ভিসি একটা বক্তব্যের মধ্যে বলছিলেন যে ক্যাম্পাসে কোনো চাঁদাবাজি হইতে দিব না, ছাত্রদলের সভাপতি খেপে গেছে। আপনি এটা কেন বললেন? তাকে হেনস্থা করেছে। আপনি এটা কেন বললেন? চাঁদাবাজ কেন বললেন আপনি? তার মানে কি চাঁদাবাজ কি বলছে ছাত্র দলের চাঁদাবাজি করতে দেওয়া হবে না? আপনি খাম্বা বললে আপনি খেপেন কেন? কারণ কি? কারণ হচ্ছে এটা একটা ন্যারেটিভ তৈরি করা আছে বাংলাদেশে, যে মানে আপনি যখন কাউকে ইঙ্গিত করে কোনো কিছু করেন, এটা যখন আপনি অন্য জায়গায় বলেন তখন এটা গায়ে লাগবেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে শিবির গায়ে লাগাচ্ছে কিনা। আপনি দেখেন যে বেশিরভাগ এটা আসছে চট্টগ্রাম যে এই কলেজের যে সিটি কলেজের যে বিষয়টা, সিটি কলেজের সেখানে একটা গ্রাফিতিতে তারা গুপ্ত লিখেছে, শিবিরের সভাপতি সে গুপ্তের সাথে দাঁড়িয়ে ছবি তুলে সেলিব্রেট করেছে, ফেসবুকে দিয়েছে। আমি একটু আপনাকে থামাতে চাই, আমাদের একটা ছোট্ট ব্রেক নিতে হবে। আমরা ব্রেক নিয়ে আমি আবার আপনার কাছে ফিরবো, আপনার কাছ থেকে আমরা তারপরে মানে মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে যাব। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এলাম আবার চলমানে। আমরা যেখানে ছিলাম আলাপ নিয়ে আমাদের ব্যারিস্টার আল মামুন রাসেলের সাথে, ট্যাগিং পলিটিক্স। ওকে, বলেন। দেখেন, আমি যেটি বলছিলাম সিটি কলেজের কথা, সিটি কলেজে গুপ্ত নিয়ে কিন্তু গন্ডগোলটা হয়নি। গুপ্ত লিখেছে তারা, এটা শিবিরের সভাপতি, সিটি কলেজের সভাপতি গুপ্ত ছবি দিয়ে দাঁড়িয়ে সে ফেসবুকে পোস্ট দিয়েছে। মানে এটাকে খুব করছে যে যদি গুপ্ত হই আমি কোথা থেকে আসলাম, হ্যাঁ, খুব মজা করে। কিন্তু ওইটা নিয়ে ঝামেলাটা হয়েছে শিবিরের 2 দিন আগে দোয়া অনুষ্ঠান করেছে, একটা প্রোগ্রাম করেছে, কিছু ব্যানার পেস্টুন লাগিয়েছে, সেগুলি ছেঁড়া হয়েছে। কারণ আপনি জানেন ওই সিটি কলেজটা হচ্ছে ছাত্রদল এবং ছাত্রলীগ উদ্দেশিত একটা এরপরে সরকারি কলেজ এবং মসিন কলেজ, এটা হচ্ছে শিবির উদ্দেশিত। এখন এরপরে তারা গিয়েছে হচ্ছে প্রিন্সিপালের কাছে নালিশ করার জন্য যে আমাদেরকে এভাবে করছে। সেখানে গিয়ে শিক্ষকের উপর এবং তাদের উপর আক্রমণ হয়েছে। এরপরে তারা ডিফেন্ড করতে গিয়ে এই যে গন্ডগোলটা হয়েছে, তার মানে সেদিন গুপ্ত নিয়ে কোনো শব্দ কিন্তু হয়নি, গুপ্ত নিয়ে কিন্তু প্রবলেমটা হয়নি। এরপর এটাকে গুপ্ত ন্যারেটিভ করে পুরো বাংলাদেশে গুপ্ত অনেক কিছু করেছে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে শুরুতেই বলেছি, এই গুপ্ত ট্যাগিংটা এটা হচ্ছে ওই বিভিন্ন, এই যে আপনি 5টা বিশ্ববিদ্যালয়, সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয় ক্ষমতায় হচ্ছে বিএনপি ক্ষমতায়, কিন্তু এখানে ছাত্র সংসদগুলো যে শিবিরের দখল, এটা সহ্য হচ্ছে না। এই জন্য কোনো একটা ওয়েতে
এটাকে আপনি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ফেক একটা ছবি, কত ভয়ঙ্কর একটা আমাদের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মেয়েকে দিয়ে, যে ছবিটা আমি একবার দেখে আমি আর তাকাইতে পারিনি। সেই ছবিটা ছাত্র দলের সবার আইডি থেকে শেয়ার করা হয়েছে যে এটা মাহমুদ নামক ডাকসুর যে সদস্য সে নাকি করেছে। পরে সে ছেলেটা গিয়েছে বাধ্য হয়ে থানায় গিয়েছে জিডি করার জন্য, আত্মরক্ষার জন্য। আপনি বিএনপির 31 দফা একটা দফা ছিল রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা করবে সর্ব জায়গায়। কিন্তু আপনি একটা থানায় মানুষ বিপদে বলে, বিভিন্ন জায়গায় বিপদে বলে থানায় গিয়ে আশ্রয় নেয়, যে থানায় যদি মানুষ নিরাপদ না থাকে। আপনি দেখেছেন থানায় গ্লাস ভাঙা হয়েছে এদেরকে হামলা করার জন্য, থানার গ্লাসের উপর আক্রমণ করেছে ছাত্রদল। সেখানে ছাত্রদলের সব অধিকার উদ্ধার করতে হইলো, পুলিশ কি করেছে? তার মানে কি পুলিশ উদ্ধার করতে ব্যর্থ? তার মানে পুলিশ সহযোগিতা করেনি। এই যে প্রকাশ্য একটা জিনিস, পরবর্তী ফরেন্সিকের মাধ্যমে প্রমাণিত হয়েছে এই পোস্টটা করেছে গুপ্ত ছাত্রলীগের একজনে। কিন্তু পরবর্তীতে শিবির উপর ছাপিয়ে আপনি এই যে দুইজনকে মারা হলো, দুইজনের আঘাত হলো, পরবর্তী মামলা করতে গেছে, তাদের মামলাটা নেওয়া হয়নি। জিজ্ঞাসা মামলা কেন নিবে না, উপর থেকে নিষেধ আছে না, ন্যায় তো মানে না, মামলা তো নেয় নাই। মামলা না নেওয়ার কারণে আজকে একজন আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠিয়েছে যে মামলাটা কেন নেয় না, কারণ আমরা প্রকাশ্য দেখেছি তাদের উপর হামলা হয়েছে, মারা হয়েছে থানার মধ্যে। ইমির ক্ষেত্রে দেখলাম যে বলা হচ্ছে যে ইমি আর 2-3 জন মিলে নাকি থানার ওইখানেই 30-40 জন অভিযোগকারীর উপরে 2-3 জন নাকি মব তৈরি করেছে। এটা অভিযোগ নতুনই দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু সভাপতি বলেছেন, এবং এই কারণে ইমিকে কিন্তু পুলিশ ধরেছে না, এবং পুলিশ কিন্তু ব্যবস্থা নিয়েছে। আপনি যে ওই দিন যে হামলাটা হয়েছে, ওই দিন যে হামলাটা হয়েছে, আমি বললাম যে ওই দিন যে ডাকসুর দুজন সদস্যের উপরে হামলার কথা বলেন, এই জন্য আমি ইমির হামলার কথা বলি না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি। হামলাটা হওয়ার পরে কিন্তু মামলাটা নেয় নাই, পরে যে মামলা করতে গিয়েছে বলে যে উপর থেকে নিষেধ আছে মামলা নিতে। তাহলে রুল অফ ল, আইনের শাসন আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন? আপনি ভুলবশত করেছেন, তারপরে কি আপনি অপরাধ করেন নাই? আপনি তো হামলা করেছেন। তারপরে দেখেন এবার আরেকটা বিষয় আসি। এই যে মোশাররফ ভাই বললেন যে 28 অক্টোবর 23 সালে 28 অক্টোবর, আপনি জানেন 28 অক্টোবর জামাত শিবির সবসময় একটা প্রোগ্রাম পালন করে, কারণ 2006 সালে লঘু বৈঠকের যে তাণ্ডব, 13 জনকে শাহাদাত বরণ করা হয়েছে। সেদিন ক্ষমতা হস্তান্তরের দিন বিএনপি আলাদা প্রোগ্রাম করেছে, জামাত আলাদা প্রোগ্রাম করেছে। সেদিন জামাতের উপর যে হামলাটা হয়েছে, জামাতের হামলাতে প্রায় 13 জন শহীদ হয়েছে। সে পর থেকে 28 অক্টোবর জামাত সবসময় পালন করে। এই যে 23 সালে যে 28 অক্টোবর বিএনপি প্রোগ্রাম করবে, জামাত প্রোগ্রাম করবে। বিএনপি জামাতকে প্রস্তাব দিয়েছে, দেখেন আপনারা যদি থাকেন তাহলে আমরা অনুমতি পাবো না, আপনারা যদি থাকেন, আমি কোর্টের আনকোট করে বলছি, জামাতের একজন নেতার ভাষ্যটা কোর্টের আনকোট করে বলছি, বিএনপি, আমি নামও ধরে ডাক্তার মাসুদ বলেছেন এই কথাটা, বিএনপি বলেছে আপনারা যদি থাকেন এই প্রোগ্রামে তাহলে আমরা অনুমতি পাবো না, আমরা প্রোগ্রামটা করি, যদি আপনারা অনুমতি পান তাহলে আপনারা আলাদা করেন, আমাদের প্রোগ্রামটা করা দরকার। তখন জামাতের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছে, জামাতকে অনুমতি দেয় নাই। জামাত বলে যদি অনুমতি না দেয় তাহলে আমরা প্রোগ্রাম করব। জামাত যখন সিদ্ধান্ত নিয়েছে আমরা প্রোগ্রাম করবই, তখন সরকার লাস্টে গিয়ে একবার ইন্ডিং টাইমে গিয়ে জামাতকে সরাসরি লিখিত কোনো অনুমতি দেয় নাই, একটা মনসম্মতি দিয়েছে, ঠিক আছে আপনারা প্রোগ্রাম করে যান। এরপরে একটা গন্ডগোল হয়েছে। এই যে বলা হচ্ছে যে জামাতে এর সাথে করে গন্ডগোলটা করেছে, সেদিন যদি জামাত বিএনপি একসাথে থাকতো তাহলে যে হামলাটা হয়েছে, আমাদের সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে জানেন, আমাদের ইতিপূর্বে বিএনপির অবস্থাতে আমরা কিন্তু এটা কিন্তু প্রমাণিত সত্য হয়ে গেছে, সবাই কিন্তু একই কথা বলে যে ঈদের পরে আন্দোলন। তার মানে আন্দোলনের বিএনপি যে ম্যান পাওয়ার ছিল, সব ম্যান পাওয়ার যদি রাস্তায় থাকতো তাহলে কিন্তু 17-18 বছর ফেসিজম থাকতো না। কিন্তু আপনি সেদিন বিএনপির এত নেতাকর্মী ছিল, এত লক্ষাধিক নেতাকর্মী ছিল, এরপরেও যে কয়েকটা ককটেল মারার পর যে অবস্থাটা হয়েছে, যদি সাহসী সেদিন যদি জামাতও একসাথে থাকতো তাহলে কিন্তু সেদিন অন্যরকম একটা কিছু হতে পারতো। মার্চ ফর ডেমোক্রেসির দিন যেদিন খালেদা জিয়া ডাক দিয়েছেন, বেগম জিয়া যেদিন ডাক দিয়েছেন, সেদিন যদি দেখার অভিজ্ঞতা হয়েছে, ওটা আমার বাসার কাছে ছিল, সেদিন যদি বেগম জিয়া মার্চ ফর ডেমোক্রেসি যখন ডাক দিয়েছে, সেদিন যদি যেভাবে এই যে এখন প্রত্যেকটা মিছিলে লক্ষ লক্ষ মানুষ পাওয়া যায়, প্রত্যেকটা ক্যাম্পাসে এখন মিছিলগুলো 300, 400, 500, তখন কিন্তু 5 জন 10 জন ছাড়া মিছিল কেউ করতো না। আপনাদের জাহাঙ্গীরনগর একটা ভিডিও ভাইরাল হয়েছে, মাত্র 15 জন জাহাঙ্গীরনগর একটা মিছিল করছে, ছাত্রলীগের একটা ছেলে এসে দৌড়ান দিয়েছে, সবাই পালাই গেছে, একজন এসে। তার মানে কি এই সাহসিকতা দেখায় না। দেখেন বিএনপির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি জানেন, বিএনপি এবং ছাত্রদল যুব দলের ওনারা ক্ষমতা থাকলে একরকম, আর ওনারা ক্ষমতা না থাকলে একরকম। ক্ষমতা থাকলে ওনারা সিংহ হয়ে যায়, আর ক্ষমতা না থাকলে দেখেন আমি কেন বলছি, দেখেন আপনি 2001 যুক্ত করতে চাই এটার সাথে, যেটা যেমন আজকে সংসদে মানে আজকে একটা বেশ হট্টগোল হয়েছে রাজাকার শব্দটা নিয়ে, এবং মানে আমি নিজে বুঝতে পারিনি, এটা আমার একদমই মানে প্রশ্ন যে ধরেন একজন মানে সংসদ সদস্য 71 জনকে টেনে রাজাকার নিয়ে কথা বলছে, তাহলে সংসদে কেন হট্টগোল হবে? ওখানে কি অনেক গুপ্ত রাজাকার থাকেন?
বা ব্যাপারটা কি এরকম, মানে দেখেন, জাস্ট একটা জানার দেখেন curiosity। প্রথম কথা হচ্ছে রাজাকার ন্যারেটিভটা, মানে এই যে সংসদটা এখন হচ্ছে, আমি দেখেছি সরকারি দল বিরোধী দলের মধ্যে এই যে তেলের সমস্যা নিয়ে একসাথে কমিটি হয়েছে, মানে বিরোধী দল থেকে বলা হয়েছে যে আমরা একসাথে এই যে আমাদের জাতীয় সংকট এটা আমরা মোকাবেলা করব, তখন একসাথে কমিটি হয়েছে। আমাদের বিরোধী এই দল, যখন সরকারি দল কিন্তু ভ্রাতৃত্ববোধ অনেক আছে, কিছুতে একমত। দুই পক্ষ যখন ভ্রাতৃত্ববোধ আছে, এই সময় এই রাজাকার, আজকে যে আপনার ফজলুর রহমান সাহেবের বক্তব্যটা আপনি দেখেছেন, আল বদরের বাচ্চারা এভাবে করে, আল বদরের বাচ্চারা ওইখানে দেয়নি, উনি ওটা পুরনো কথা না উনি সংসদে আমি আপনাকে কোর্টের আনকোট করে ওনার এটা আমি আপনাকে কোর্টের আনকোট করে বলেছি, চ্যানেলের এই শব্দটা কি বলেছে দেখেন, বলেছিলাম দেখেন উনি ওইখানে যারা আছে হ্যাঁ, তাহলে আমি আত্মহত্যা করব। শোনেন না, উনি বক্তব্যটা কিভাবে দিয়েছে দেখেন, এ আল বদরের রাজাকারের বাচ্চারা এখনো ফজলুর রহমানের মতো মুক্তিযুদ্ধ জীবিত আছে, উনি এভাবে না ওটা পুরনো কথা, তার আগের কথাটা শুনতে হবে, এটা মিস করে। আমি পুরোটাই শুনেছি, আমি আপনাকে বলি, উনি যে ভাষায় উনি যে ভাষায় আলোচনা কথাটা বলেছেন, উনি যে ভাষায় কথা বলেছেন, এখন কথা হচ্ছে আপনি এই রাজাকারের বিষয়টা এখন আনার বিষয়, এখন তো একটা জাতীয় সংকট চলছে, আমাদের শত শিশু মারা যাচ্ছে। মজার ব্যাপার আছে কি জানেন, আমাদের সরকারি দল এবং বিরোধী দলের অনেকগুলো বিষয়ে বেশ ঐক্য আছে, মানে একদম একই রকম। তারা যেমন ধরেন ইরান প্রশ্নে তারা একই রকম, তারা হচ্ছে মধ্যপ্রাচ্যে অ্যাটাক হয়েছে সেটা প্রশ্নে একই রকম, তারা হচ্ছে জ্বালানি প্রশ্নে একই অবস্থান, হামের প্রশ্ন তাদের একই অবস্থান, এবং এরা এগুলো নিয়ে দুই পক্ষই মোটামুটি নেগোসিয়েশন করেই চলছে। আমার কাছে মাঝে মাঝে তো সরকারি দল বিরোধী দলকে একদলই মনে হয়। না দেখেন, আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর পরবর্তীতে যখন ফজলুর রহমান সাহেব বক্তব্য দেওয়ার পরে, এরপর যখন জামাতের আমির বক্তব্য দিন, স্বরাষ্ট্রমন্ত্রী খুব চমৎকার করে বলেছেন যে এখন ইতিহাসের সময় না, এখন হচ্ছে ভূগোলের সময়। আপনি ইতিহাস নিয়ে এসে আমি শেষ করি, ইতিহাস টেনে এসে আপনি এই বিভক্ত করার কোনো সুযোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী খুব চমৎকার করে বলছে। এখন দেখেন, আমি আপনাকে বলি, এটা একটু শেষ করে দিই। এই যে রাজাকারের বিষয়টা আপনি নিয়ে আসলেন, ফজলুর রহমান সাহেব কে ছিলেন? ফজলুর রহমান সাহেব ছাত্রলীগের সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন। ফজলুর রহমান আওয়ামী লীগ থেকে 2বার এমপি ছিলেন, এই প্রথম বিএনপি থেকে এমপি হয়েছেন। তো সুতরাং উনি এর আগে 17-18 বছর শেখ হাসিনা যেটা করেছে এই ন্যারেটিভটা উনি নিয়ে আসবেন, এই ন্যারেটিভটা এনে এই বিভক্ত করার চেষ্টা করেছে। এটাই আমি মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে জানতে চাই, আচ্ছা বাংলাদেশে কি আওয়ামী লীগ বা ছাত্রলীগ করা কি অন্যায় ছিল? ধরেন এক সময় তো মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ করেছে, এটা কি আসলে অপরাধ কিনা? মানে ওনার বক্তব্য অনুযায়ী, যেমন ধরেন যে মোশাররফ আহমেদ মানে হচ্ছে যে মানে ফজলুর রহমান সাহেব হচ্ছে আওয়ামী লীগ করেছেন, ছাত্রলীগ, এটা কি অন্যায় কিনা? না আমি আপনাকে এই জায়গাটাতে আসার আগে দুটো একটু কমিউনিকেট করে আসি। আগের জায়গাটা, প্রথম শেষ কথাটা হচ্ছে হার্ড লয়াল অপোজিশন। আমরা যে রাজনীতিটা করি, এই রাজনীতিটাতে সংসদীয় রাজনীতির মূল কথাটা হচ্ছে হার্ড লয়াল অপোজিশন লয়াল টু দ্য কান্ট্রি, লয়াল টু দ্য পিপল, বুঝছেন? তো অপোজিশনের এই যে সরকারের সাথে একমত হওয়া মাঝে মাঝে, এটা ইনডিসেন্ট কিছু না, ইটস ডিসেন্সি বা ডেমোক্রেসির এটাই ডিসেন্সি। আসুন, আমার ভাইয়েরা বললেন যে ছাত্রদল নতুন ভিসি হওয়ার পরে কোন একটা বলছে তারা দেখা করতে আসলো। আমি যদি একটু আপনাকে থামাই এই আলাপটায়, কারণ আপনি আগেরটুকু যতটুকু বলেছেন, এটা যদি থামাই একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। সম্মানিত দর্শক, আমরা নিচে ছোট্ট একটা বিরতির পরে আমরা আবার ফিরে আসব এই আলাপে, আমাদের সাথে থাকুন। ফিরে এলাম আবার চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল আমাদের মোশাররফ আহমেদ ঠাকুরের সাথে, বলেন। আমি বলছিলাম যে ছাত্রদলের নতুন কমিটি হওয়ার পরে তারা ভিসি সাহেবকে বলে যে আমরা দেখা করতে আসবো, তিনি টাইমও দিলেন বিকেলে। ছাত্রদল নীলক্ষেত গেইটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত গেইটে জমায়েত হয়ে যখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে ঢুকেছে, তখন সাপের মতো পিটিয়েছে ছাত্রলীগ। একটা কেস। 2 নম্বর কেস, আপনি 10-11-র দিকে দেখেন, সুলতান সালাউদ্দিন টুকু, তাকে রক্তাক্ত করা হয়েছে ক্যাম্পাসে, পিটানো পুলিশের সামনে, পুলিশের হাতে। তো এই যে ঘটনাটা, ছাত্রদল শিবিরের একটা কেস দেখান এইরকম নাই, 14 বছরও নাই। তো এই জন্য আমি বলছি যে জাতীয়তাবাদী ছাত্রদল কখনো তার রাজনীতিটাকে গোপন করে যে তোমার নেতা আমার নেতা শেখ মুজিব বলে রাজনীতিটা করে নাই। কথা বলছেন একবারে, সে জিয়াউর রহমান খালেদা জিয়াকে বলে রাজনীতি করছে। আর 28 অক্টোবর 2006-এ
আপনি তখন আইজি ছিলেন আনোয়ারুল ইকবাল, পরে উনি এই মঈনুদ্দিন সরকারের, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের স্থানীয় সরকারের উপদেষ্টা হয়েছিলেন। ম্যাডাম খালেদা জিয়া আনোয়ারুল ইকবালকে ফোন করেন যে জামাতের উপর আক্রমণ হচ্ছে, যান ওখানে মুভ করেন। সে তার পুলিশকে নিষ্ক্রিয় রেখেছে। আনোয়ারুল ইকবালকে আজ পর্যন্ত জামাত কোনোদিন বলে নাই যে আনোয়ারুল ইকবালকে অ্যারেস্ট করেন, ওকে অ্যারেস্ট করেন। দেন ওই জায়গায় ম্যানেজ করেছে শাকিল, জেনারেল শাকিল, বিডিআরএস জেনারেল শাকিল, এবং সেই কারণে জেনারেল শাকিলকে জীবন দিয়ে ওই মূল্য পরিশোধ করতে হচ্ছে। জামাতে ইসলাম রাজনীতি করে আসল কথা কখনোই বলে না। তো এই জন্য আমি আজকে বলছি যে আপনার যে কোয়েশ্চেনটা ছিল, তো আমার কোশ্চেনটা ছিল এই যে মানে গুপ্ত রাজনীতি নিয়ে, যেটা হচ্ছে আপনার এই যে মুক্তিযুদ্ধ প্রশ্নে না, যে সংসদে আমি মুক্তিযুদ্ধ এবং উনি যেটা বলেছেন যে মানে উনি কি আসলে ওখানে গালি দিয়েছেন কিনা, যারা আজকের সংসদকে গালি আমি দিয়েছেন? বলি যে মুক্তিযুদ্ধ প্রশ্নে আমাদের সহস্র বছরের শ্রেষ্ঠ অর্জন আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ। এইটার নাম হচ্ছে স্বাধীনতা যুদ্ধ। আমি মনে করি বেসিক্যালি বলা হচ্ছে স্বাধীনতা যুদ্ধ, কারণ আমরা এর আগে এই ভূখণ্ড কখনোই এইভাবে স্বাধীন সার্বভৌম ছিলাম না। ঠিক আছে, কিন্তু দ্যাটস হোয়াই এটা স্বাধীনতা মানে যুদ্ধ। এবং এই স্বাধীনতা যুদ্ধের প্যারালাল, স্বাধীনতা যুদ্ধের প্যারালাল কোনো ঘটনাই আসতে পারে না। কিন্তু শত বছর সংসদে ধরেন গালি দেয়া, সংসদে গালি দেয়া, যেটা আর কি ব্যারিস্টার রাসেল উত্থাপন করছেন, যদি এটাকে গালি দিয়েছেন। আমরা 75 নভেম্বরের বিপ্লব বলি, 89 অভ্যুত্থান বলি, আমরা 24 গণ অভ্যুত্থান বলি, এটা আমরা প্রত্যেকবারই আমাদের 71-কে আমরা রিক্লেইম করছি। রিক্লেইম 71-এর যে আশা আকাঙ্ক্ষা, যেটুকুন অপূর্ণতা থাকে, আমি ওইটা ক্লেইম করি, এর জন্য গণ অভ্যুত্থান হয়। কথা বুঝছেন? আর আপনি বলেন যে ওই দিন 28 অক্টোবর কেন বিএনপি পুলিশকে মোকাবেলা করলো না? বিএনপি একটা গণভিত্তিক রাজনীতি, গণসংগঠন। সে গণসংগঠন, গণ অভ্যুত্থানে বিশ্বাস করে, সে কর্মী অভ্যুত্থান করে না। কথাটা খেয়াল করবেন। সে যদি ওই দিন মনে করতো যে 5000 কর্মী মারা যাবে আর 2000 পুলিশ মারা যাবে, লাগাও, এটা করে নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি, বিএনপি গণ অভ্যুত্থানের যে মুখ্যম সময়টা, ওইটার জন্য আপনাকে অপেক্ষা করতে হয়। একটা সন্তান হওয়ার জন্য মিসক্যারেজ যাতে না হয়ে, সে যেন একেবারে 280 দিনের সময়, না আমি কথা শেষ করি, 280 দিনের পূর্ণাঙ্গ সময়ে সে যেন ভূমিষ্ঠ হয়। আপনাকে যেমন অপেক্ষা করতে হয়, বারবার অপেক্ষা করতে হয়, পেইন মোকাবেলা করেন মা, ঠিক তেমনি একটি রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের জন্য অপেক্ষা করতে গিয়ে বহু পেইন মোকাবেলা করতে হয়, পেইনকে সহ্য করতে হয়, এবং গণ অভ্যুত্থানের অভিষ্ট লক্ষ্য, অভিষ্ট মূল সময়টা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়। এবং বিএনপি 31 দফা দেওয়ার পরে এটা নিশ্চিত হয়ে গেছে হাসিনা চলে যাবেন, এবং সেইটা আগস্ট পর্যন্ত, 24 আগস্ট পর্যন্ত তাকে অপেক্ষা করতে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, ব্যারিস্টার আল মামুন রাসেল, আমরা আরেকটা জিনিস জানতে চাই, যেটা আমরা এইবারও দেখলাম এবং আপনার আওয়ামী সরকারের সময় দেখেছি, যে কোনো জায়গায় কেউ যদি আক্রমণ করতে যায়, সে হেলমেট পরে, এবং এই হেলমেট পরাও কি গুপ্ততার একটা লক্ষণ আক্রমণ করার জন্য? হেলমেট কেন পরে সে? 5 আগস্টের পরে কাদেরকে দেখেছি হেলমেট পরে? মানে এই যে গুপ্ত নিয়ে যে মারামারি হয়েছে, সেখানেও হেলমেট পরা আমরা সেখানে আমরা ছাত্রদলের কর্মীকে দেখেছি, বড় একটা কিরিজ হাতে, প্রথম আলো আসছে, পরবর্তীতে সে বলেছে ছাত্রদল হলে যে আপনি বলতে পারবেন না তা তো না। না না, মানে কিরিজ হাতে নিয়ে দাঁড়িয়েছে। পরবর্তী সে বলেছে সেটা নাকি শিবিরের, উনি নাকি রাস্তা কুড়ে পেরে উনি, পরবর্তীতে ভিডিও দেখেছি আমরা। বিষয়টা হচ্ছে, আমি আপনাকে একটু মোশাররফ ভাইয়ের বিষয়টা একটু নিয়ে আসি। দেখেন, প্রথম কথা হচ্ছে, আমি আপনাকে বলছি রাজাকারের যে আজকে যে ডক্টর অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব যে ভাষায় ব্যবহার করেছেন, উনি যদি বলেন যে জামাতকে ইঙ্গিত করে যদি বলেন, ধরেন হচ্ছে দলকে ইঙ্গিত করে বলেন, এই যেই রাজাকারের ট্যাগিং বা স্বাধীনতা বিরোধী ট্যাগিং, প্রথম ট্যাগিং কখন হয়েছে জানেন? 1978 সালে, যখন রাষ্ট্রপতি কি বলে শহীদ জিয়াউর রহমান সাহেব যখন ইলেকশন করছেন জেনারেল ওসমানীর এগেনস্টে, জেনারেল ওসমানী বিরোধী দলের ঐক্যর প্রধান ছিলেন, তখন তিনি, তার স্লোগান কি ছিল জানেন? ওনার স্লোগান ছিল যে স্বাধীনতা বিরোধীর সাথে স্বাধীনতা পক্ষের শক্তির যুদ্ধ, এই স্বাধীনতা পক্ষের শক্তি নির্বাচন। মানে জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতা বিরোধী বলেছেন। কেন বলেছেন? কারণ এই যে 1971 সালে আব্দুল মালেক মন্ত্রিসভার 2 জন ওনার সদস্য ছিলেন, শাহ আজিজুর রহমান ওনার সদস্য ছিলেন। এই জন্য যে রাজাকারদেরকে যে উনি যে করেছেন, সেজন্য জেনারেল ওসমানী সাহেব বলেছেন যে স্বাধীনতা পক্ষের শক্তির সাথে স্বাধীনতা বিপক্ষের শক্তির
এই নির্বাচন এটা। তার মানে এই যে ট্র্যাকিং 1978 সালে হয়েছে। আজকে যদি ফজলুর রহমান সাহেব যদি আজকে দলকে বলেন, তাহলে দল বলতে হলে তাহলে জামাতকেও যদি অ্যাড্রেস করেন, তাহলে বিএনপিকেও সেখানে সহযোগী হিসেবে নিতে হবে। তারপরে দেখবেন যদি ব্যক্তিদেরকে বলে যে এখানে অনেকে উনি যদি অ্যাড্রেস করে যে মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে আছে এখানে, তারপরে হচ্ছে এই ব্যারিস্টার আরমান সাহেব আছেন, অনেকের ছেলে আছেন, যদি ওদেরকে অ্যাড্রেস করে যে রাজাকারের বাচ্চা, তাহলে তো আমার মনে হয় এখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর, হুম্মাম কাদের চৌধুরীও আছে সেখানে। হ্যাঁ, কাকে অ্যাড্রেস করেছেন? গুরুত্বপূর্ণ। কাকে অ্যাড্রেস করেছেন? মানে মোশাররফ আহমেদ ঠাকুর, মানে উনি যেটা বলেছে কাকে অ্যাড্রেস করেছে, আর একই সাথে যে পুরনো মানে হেলমেটের যে রাজনীতি, এটা কি গুপ্ত রাজনীতি? আমি আপনার গুপ্ত রাজনীতির মধ্যে আপনি দেখুন ছাত্রলীগের ভিতরে যে হেলমেট লিগ ছিল, হাতুড়ি লিগ ছিল, তারপর খুনি, ওগুলো তো আমরা এখনো দেখছি। আপনি আবরার হত্যার আসামিদেরকে ডিফেন্ডিং লয়ারকে আমাদের শিশির মনির। আচ্ছা, ঠিক আছে, তো আমি এইখানে সংযুক্ত আমি দিলাম, আপনার দীর্ঘ সময় নাই। আরেকটা বলি যে তো বলে আমাদের স্পিকার, ডেপুটি স্পিকার, তো আমি আপনি বলছি যে হাদি হত্যার যে আসামি যে পালাই গেল, এতে হাদিকে হত্যা করে তার আসামি কি ছিল? হাদির হত্যার আইনজীবী কে ছিল? আসামিরা ছাত্রলীগ, আইনজীবী কে ছিল? তাকে আমাদের একজন জামাতের নেতা আইনে হাদির সাথে পরিচয় করে দিয়েছে যে এরা এখন আর ছাত্রলীগ না, কাইজার কামাল সাহেব আইনজীবী। হাদি হত্যার আসামির আইনজীবী ছিল কাইজার কামাল সাহেব। ওরা তো তখন ট্রান্সফরমেশন হয়ে গেছে, গুপ্ত থেকে ট্রান্সফরমেশন এনসিপি হয়েছে, সেই হিসেবে অ্যাড্রেস করলে তো সেটা কে করেছে? তারা ইয়াতে গুপ্ত থেকে সুপ্ত হয়েছে, সুপ্ত থেকে ওপেন হয়েছে যে হাদির চতুর্পাশে তারা ঘুরছে অনেক দিন ধরে। তো তখন তো আর ছাত্রলীগ ছিল না, তো সেই কারণে হাদির তো ওরা তখন তো হাদির পক্ষের ছিল না। অস্ত্র মামলা আসামি তখন তো হাদির পক্ষে ছিল না। অস্ত্র মামলা আসামি তো হাদি জামিন করিয়েছে না। হাদি হত্যার পরে তো সে তো ছাত্রলীগের পোস্টেড হয়ে অস্ত্র মামলা আসামি খেয়েছে। হাদি হত্যার আসামিদেরকে তো করা হয় নাই, এরা হাদির সহযোগীদেরকে করা হচ্ছে। না, ওই হত্যাকারীকে জামিন করে তারপরে হত্যা করেছে। হাদির সাথে 24 ঘন্টা ঘুরে। 1 নাম্বার 2 হচ্ছে আমি আপনাকে বলছি যে আওয়ামী লীগ এই আপনার যে আমি বলছি যে এখন যে রাজনীতিটা আছে, এই রাজনীতিটাতে আপনি 71 সাল সমস্ত সালকে আমি বলবো একটা মেসেজ বলি, আপনার ক্লোজিং রিমার্কসটা হচ্ছে গত নির্বাচন এবং গণঅভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি আমাদের শিখিয়েছে আমরা সাম্প্রদায়িকতা থেকে উঠে আসতে হবে, বেরোতে হবে। 1 নাম্বার 2 হচ্ছে এই দেশের সংখ্যালঘুরা এরা যেন মনে করে এটা আমার দেশ, আমি এখানে শির দ্বারা সোজা করে মাথা উঁচু করে বুক ফুলিয়ে হাঁটতে পারি, এই অধিকার আমার আছে। এইটা নিশ্চিত করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এইটা একটা বড় চ্যালেঞ্জ। কম ভাগ্যবান মানুষ যারা আছে এদের কল্যাণে কাজ করা, এটা হবে প্রধান চ্যালেঞ্জ এবং প্রধান বিতর্কের বিষয়। তো আমি মনে করি এই দুটা বিষয় যদি সরকার এবং বিরোধী দল তারা বিবেচনায় নেন, তাহলে আজকে রাজাকার গুপ্ত সুপ্ত নিয়ে যেসব আলোচনা আছে এগুলি সাইডলাইন হয়ে যাবে, এবং সাইডলাইন হয়ে বাংলাদেশের মানুষের উন্নয়ন, অর্থনীতি, রাজনীতি এবং সকল অধিকারের যে প্রতিষ্ঠার বিষয়টা আছে, এবং সরকার যে আমাদের গণ অভ্যুত্থানের যে মূল লক্ষ্য, মূল চেতনা, এটা সামনে আসবে এইভাবে। তো এই জন্য আমি বলছি যে এই বিষয়টাতে যেন সবাই নজর দেন। বলেছেন আমরা একটু বেশি আল মামুনের কাছে মানে শেষ 1 মিনিট একটা মতামত। এবারের যে গণঅভ্যুত্থান, মানে এই রাজনীতিটা যে চলছে, এবার যে গণঅভ্যুত্থান হয়েছে, আমাদের ছাত্ররা যে জীবন দিয়েছে, ছাত্ররা কিন্তু একটা কথাই বলেছেন, রাষ্ট্র সংস্কার চাই। রাষ্ট্র সংস্কার খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সিস্টেমের কারণে ফ্যাসিজম তৈরি হয়, আমাদের পদ্ধতির কারণে ফ্যাসিজম তৈরি হয়। প্রধানমন্ত্রীর অধিক ক্ষমতায়ন, একটা দলীয় প্রধান আবার একটা যখন রাষ্ট্রের প্রধান হন, একটা দেশেরও এই প্রধান হন, আবার একটা দলের প্রধান হন, তখন তিনি দলীয় লোকদের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, দেশের প্রধানমন্ত্রী হতে পারে না। এই জন্য রাষ্ট্র সংস্কার দরকার ছিল। বিএনপির 31 দফা একটা গুরুত্বপূর্ণ ছিল, 31 দফার 4 নম্বর দফায় ছিল যে আমরা রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধি করব, মানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার মধ্যে ব্যালেন্স করবে। এটার জন্য আমাদের জুলাই যে সংস্কারগুলো এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের দুর্ভাগ্যজনক সত্য যে জুলাই সংস্কার থেকে আমরা পিছনে চলে আসছি। তার মানে আমরা চাচ্ছি অধিক ক্ষমতা আমাদের মধ্যে চলে আসুক। 2/3 মেজরিটি এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে 2/3 মেজরিটি পেয়েছে, ততবার এই দেশের মানুষের জন্য ভালো কিছু হয় নাই। আমরা 2001 সালেও দেখেছি বিএনপি জামাতের সেম কথা, 2008 সালে
আওয়ামী লীগের 2/3 মেজরিটি পেয়েছে, এবার বিএনপি সরকার 2/3 মেজরিটি পেয়েছে। এই 2/3 মেজরিটিতে 2001 সালে 2/3 মেজরিটি পাওয়ার পরে সংবিধান পরিবর্তন করেছেন, বিচারপতির বয়স বাড়িয়েছেন। কে এম হাসান ছিল আইন সম্পাদক বিএনপির, তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করার জন্য বিচারপতির বয়স বাড়ানো হয়েছে। আরেকটা আলাপে চলে যাবে, আমি শেষ করছি। সে 8 সালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আন্দোলন করেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আন্দোলনটা করেছে, সে তত্ত্বাবধায়ক সরকারের বাতিল করেছে। সুতরাং আমরা চাই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে চেক এন্ড ব্যালেন্স হবে। ধন্যবাদ ব্যারিস্টার আল মামুন রাসেল এবং ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। একটা বেশ ভালো উত্তপ্ত আলাপ হলো, এবং আমরা যেটা বলছি বা যেটা বলতে চাই সবাই মিলে, সেটা হচ্ছে ট্যাগিং এর রাজনীতি বন্ধ হোক। এই ট্যাগিং এর রাজনীতি আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসছে। একসময় মানে আমাদের সিপি গ্যাং ট্যাগ দিয়েছিল, এবং আমাদের মনে আছে কিনা, আমার এই মুহূর্তে মনে পড়ছে অধ্যাপক পিয়াস করিমের কথা, তার মরদেহ মানে আমাদের শহীদ মিনারে নিতে দেয়নি, এবং তখন এই ট্যাগিং এর রাজনীতি ছিল। এই রাজনীতিগুলো বন্ধ হোক এবং একটি সুস্থ ধারার রাজনীতি ফিরে আসি। আমরা জুলাই আন্দোলনের পরে যে রাজনীতির আমরা স্বপ্ন দেখছি, সেই রাজনীতিতে আমরা ফিরে আসি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থাকুন চলমানের সাথে। আগামীকালও আমি আবারও আসবো আপনাদের সাথে। দেখতে থাকুন চলমান।